ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ঢাকার বাইরে থেকে আসা রোগী চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ঠান্ডা জ্বরের পাশাপাশি বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের হারও। চিকিৎসকরা বলছেন 1 মাসের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। অনবরত কাশিতে কাহিল 3.5 বছরের শিশু সিয়াম। গত কয়েকদিন ধরেই দেখা দেয় ঠান্ডাজনিত নানা সমস্যা। চিকিৎসকের পরামর্শে শরীয়তপুর থেকে নিয়ে আসা হয় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। পরে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত সিয়াম। অনেক চিন্তার মধ্যে, কারণ এইভাবে একটা মায়ের সামনে যদি বাচ্চা এরকম করে কাশতে থাকে তাহলে মার কিরকম লাগে, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া সহ মৌসুমজনিত নানা সমস্যা নিয়ে সিয়ামের মতো প্রতিদিন এমন অনেককেই ঢাকার বাইরে থেকে এনে ভর্তি করা হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। মৌসুম পরিবর্তনজনিত রোগের সঙ্গে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুদের হারও। 1 মাসের ব্যবধানে শিশু হাসপাতালে রোগী চাপ দ্বিগুণ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। নিউমোনিয়া ঠান্ডা লাগে, যে 10 দিন জ্বর, যে ঠান্ডা থেকে আমি আরেকটা ডাক্তার দেখাইছি, পরে হ্যাঁ হলো অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে আর 3 বেলা গ্যাস দিছে, তা পরিবর্তন পাই নাই। পরে কালকে এই জায়গায় নিয়ে আসি। পাতলা পায়খানা, ডায়রিয়া এই যে 5-6 দিনই আবার শুরু হয়েছে পাতলা পায়খানা, বমির সাথে কফ গুলা যাইতো। ঠান্ডা জ্বর ছিল প্রচুর, 102 ডিগ্রি জ্বর ছিল। হঠাৎ করে আবহাওয়ার যে একটা তারতম্য ঘটে, এটাতে বাচ্চারা সাধারণত একটু বেশি আক্রান্ত হয়। নাক দিয়ে পানি পড়া, হাঁচি, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এর প্রবণতাটা এই গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। হয়তো আগামী আরও 1 বা 1.5 সপ্তাহ থাকতে পারে। তবে মৌসুমজনিত রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যথাযথ নিয়ম মানা, বেশি করে পানি পান ও শাকসবজি জাতীয় খাবারের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলে ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন খেলা অনেক হয়েছে, আর না। এ সরকারের অধীনে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র নেতারা। নির্বাচন হবে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে যতক্ষণ না হবে এই বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে ইনশাআল্লাহ। তার যাওয়ার সময়টা আমাদের অত্যন্ত সংক্ষেপ করতে হবে। এখন সে জিয়া রহমানের কথাটি মনে করতে হবে, একটি যে লেস টক মোর ওয়ার্ক, কথা কম কাজটা একটু বেশি করতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পতন ঘটিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই সরকারকে আমাদেরকে অবশ্যই সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন একটা করেছেন, যে নির্বাচন কমিশন আপনাদের হুকুমে চলে, আপনাদের বসংবদ। আর নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনার নির্বাচন হতে দেবে না। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ তুলে বলেন, সরকার খেলাফত মজলিসের নেতাদের গ্রেফতার করে তাদের বিএনপি ছাড়তে বাধ্য করেছে। বিএনপি তো ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, উপমহাদেশের সব দেশই ক্লিন ফিডের আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার করে থাকে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, দেশে 17টি চ্যানেল ক্লিন ফিডে আসে, কেবল অপারেটররা সেটিও বন্ধ করে রেখেছেন, যেটা অপরাধের শামিল। আমরা এই আইন বাস্তবায়নের কথা 2 বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছিলাম যে আমরা এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছি, এবং বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, তাদেরকে নোটিশ করা হয়েছে, এবং সবশেষে গত মাসের শুরুতে আমরা তাদের সাথে বসে, এবং তার আগেও একবার বসেছিলাম, এবং গত মাসের শুরুতে সব পক্ষকে নিয়ে আমরা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করি যে 1 অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করব। আমরা সেটিই করেছি, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি।
পদ্মা সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩,০৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে ৩ বছর বসবাসকারীদের মধ্যে রেজিস্ট্রি দলিল হস্তান্তর করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মূল সেতুর কাজের অগ্রগতি প্রায় ৯৫% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮%। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির আত্মপ্রত্যয় ও সক্ষমতার স্মারক পদ্মা সেতু যানবাহন ও রেল চলাচলের জন্য উপযোগী করতে কাজ চলছে পুরোদমে। পাশাপাশি পদ্মা সেতুর কাজে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য 7টি পুনর্বাসন কেন্দ্রে স্কুল, মসজিদ ও হাসপাতাল সহ নানা সুবিধা সম্বলিত প্লট তৈরি করা হয়েছে। এরই মধ্যে বরাদ্দ হওয়া প্লটে ২,৯৬৫টি পরিবার বাড়িঘর করে বসবাস করছেন। 100 বাণিজ্যিক প্লটের মধ্যে 81টি বরাদ্দ হয়েছে। 3 বছর প্লটে বসবাসকারীদের মাঝে রোববার জমির দলিল হস্তান্তর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এইভাবে দেওয়ার কথা ছিল, আমরা যা পাওয়া তার থেকে অনেক অনেক ভালো পাইছি। আমাকে জায়গা জমি নিচ্ছে, আমাকে টাকা পয়সা ঠিক মতনই দিছে, আবার আমাকে পলরও দিছে। আমাদের সরকার বাহাদুর যা দিছে আমরা তাতে আমরা অত্যন্ত আনন্দিত। অর্থের বাইরেও সমস্ত নাগরিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। পানি, স্কুল, মসজিদ, বিদ্যুৎ, তাদের বাজার। আগামী জুনের মধ্যেই কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতু চালু হবে বলে জানালেন সেতুমন্ত্রী ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক। অনেক কিছু করার চেষ্টা করেছি যাতে যারা ক্ষতিগ্রস্ত, যাদের প্রাণপ্রিয় জমি দিয়ে দিয়েছে, তাদেরকে যেন আমরা কিছুটা হলেও ক্ষতিপূরণ করতে পারি। পদ্মা সেতু নভেম্বর মাস থেকে কার্পেটিং শুরু হবে। জুনের আগেই ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পারবো। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮% ইনশাল্লাহ যথাসময়ে এই পদ্মা সেতু আপনারা দেখতে পাবেন, দৃশ্যমান হবে। পুনর্বাসন কেন্দ্রগুলোতে প্লট সংখ্যা ৩,০১১টি। এর মধ্যে বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৮১৪টি। পদ্মা সেতুর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৮২৩ পরিবারের স্থায়ী ঠিকানার দলিল প্রদান করা হলো। বাকিদের দলিল প্রদান করা হবে এই প্লটে বসবাসের 3 বছর পূর্ণ হওয়া সাপেক্ষে। মুন্সিগঞ্জের কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঝিনাইদহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত পাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ বিস্ফোরণে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজ, ভেঙে পড়ে আছে কাঁচ। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় র্যাক তৈরির জন্য গণপূর্ত বিভাগের ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান আদালত চত্বরে থাকা মানুষরা। গিয়ে দেখেন মালখানার দরজা জানালা ভেঙে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় 4 আহত শ্রমিককে। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। মোবাইলের আলো জ্বালিয়ে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করতেছি, দেখি যে প্রচন্ড ধোঁয়া। একজনের অবস্থা খুব গুরুতর অসুস্থ ছিল এবং বাদ বাকি লোকের 2 জনের অনেক গায়ে রক্ত দেখলাম। ইজি বাইকে তুলে দিলাম, ওরা নিয়ে চলে গেল। যে মেশিন দিয়ে কাজ করছিল, ওয়েল্ডিং মেশিন, এবং ওয়েল্ডিং করার পরে ওটা পরিষ্কার করার জন্য যে একটা মেশিন, দুটোই একটা ওইটা বাসছে, এটা হয়েছে। এদিকে ওয়েল্ডিং এর কাজ করতে গিয়েই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ পেয়ে তাড়াহুড়ো করে এসে একজন লোকরে ক্ষতবিক্ষত শরীর দেখে তাকে আমি আমাদের কিলো গাড়িতে করে হাসপাতালে প্রেরণ করছি। পরবর্তীতে এটা তদন্ত করে আর মূল কারণটা আমরা বের করব। বিস্ফোরণের পর থেকেই আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহত সবাই সদর উপজেলার বাসিন্দা। সময় সংবাদ, ঝিনাইদহ। কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হল বন্ধ থাকায় আবাসন সংকটের কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আব্দুস সালামের ক্যামেরায় সাইফুর রহমান রকির রিপোর্ট।
4 অক্টোবর থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলবে 6 অক্টোবর পর্যন্ত। 59টি বিভাগে 4191 আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছে 1,27,647 জন। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে 31 জন শিক্ষার্থী। করোনায় হল বন্ধ থাকায় ভর্তিচ্ছু ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে থাকার সুযোগ না পেলেও 5টি আবাসিক ছাত্রী হলে প্রায় 4000 ছাত্রীকে রাখার বন্দোবস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন একটা সুবিধা দিচ্ছে, এখন দেখলাম যে হচ্ছে মেয়েদের জন্য থাকার ব্যবস্থা করছে আর কি, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। হল যেহেতু খোলা নাই সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, তারপরও এখানে বড় ভাইরা অনেক হেল্প করতেছেন। থাকার কথা যদি আমি বলি সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম হচ্ছে, যদি হলগুলো খোলা থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হতো না। এদিকে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের অপতৎপরতা বন্ধে সজাগ থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ডিজিটাল ডিভাইস নিয়ে যাওয়া, তো সে ব্যাপারে আমাদের যখন ক্যান্ডিডেটরা ঢুকবে মেটাল ডিটেক্টর থাকবে, সব জিনিসপত্রগুলো থাকবে। গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর আছে। আর মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, ভর্তিচ্ছুদের নিরাপত্তায় ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। গোয়েন্দা নজরদারি থাকবে এবং আপনাদের র্যাব টহল দিবে। প্রায় 40টার মতো সিসিটিভি ক্যামেরা আমরা ইনস্টল করেছি, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই ক্ষেত্রে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। 3 দিনব্যাপী ভর্তি পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের ফ্রিতে আনা নেয়ার কাজে নিয়োজিত থাকবে বিশ্ববিদ্যালয়ের 20টি বাস। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সংকটের অজুহাতে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে ভারতে অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে, এতে বেড়েছে বুকিং রেট, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 1,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা। সে জায়গায় এখন আমদানি হচ্ছে 600 থেকে 700 মেট্রিক টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতে বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি কমে গেছে। ইন্ডিয়াতে বাজারটা বেড়ে গেছে বিদায় এটা বর্ডার সাইড থেকে যারা কিনে তাদের উপরেই পত্তাটা বেশি হয়ে গেছে। ক্রাইসিস সৃষ্টি হওয়ার কারণে দামটা বেড়ে গেছে। বুকিং রেট হচ্ছে যে গত সপ্তাহে ছিল 40 টাকা, এখন হয়তো 46 টাকা 45 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কম এবং ওখানেও কিন্তু দাম বেশি। এখানে আমরা 50 টাকা বেচতেছি, তো আপনার বর্ডারে কিন্তু 50 টাকার উপরে বাজার। এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে ভারতীয় ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা পর্যন্ত। কালকে ছিল 45, 46, 42, আজকে হয়ে গেছে আবার 48, 50। এখন মালও কম আসতেছে, খুচরা বিক্রিতে আপনার ক্রেতা নাই। এদিকে আদার দামও বাড়তি। প্রতি কেজি আদার দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুর ও সাতক্ষীরার বাজারে বেড়েছে পেঁয়াজের দাম, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি তাদের। বিক্রেতারা জানান, পেঁয়াজ মজুদ নষ্ট হয়ে যাওয়া এবং আমদানি না হওয়ায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফরিদপুরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। গত সপ্তাহে কেজি প্রতি 25 থেকে 28 টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহের দাম দাঁড়িয়েছে 40 থেকে 50 টাকা, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত। সিন্ডিকেটের মাধ্যমে দাম ঊর্ধ্বমুখী বলে দাবি ক্রেতাদের। দাবি জানান বাজার নিয়ন্ত্রণের, আর আমদানি না হওয়ায় দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। এরকম বাজার দর এরকম বাড়ে, আমরা চলবো কেন, কি করবো আমরা? প্রত্যেকটা দ্রব্যের দাম এত বৃদ্ধি হয়েছে, আমাদের কেনার নাগালের বাইরে চলে গেছে। তো কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের এই পেঁয়াজের দামটা অনেক বাড়িয়ে দিয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এতে বিপাকে ভোক্তারা। এখন 48 টাকা 50 টাকা পার কেজিতে 10 টাকা 8 টাকা বেশি হয়ে গেছে। এখন কিনতেছে 50-55 টাকা, তো এত জিনিসের দাম বাড়লে তো হবে না। আমদানি খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে আগামী সপ্তাহের মধ্যে দাম আগের চেয়ে কমে যাওয়ার আশা তাদের। আমাদের পেঁয়াজ কিনা লাগতেছে 45 টাকা 42 টাকা কিনা লাগতেছে, এখানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা। এর দাম আবার সপ্তাহখানির মধ্যে এমন শীতলে আসবে যে আগে যা 40 টাকা ছিল সেটা 30 টাকাও খাবে না, কারণ আস্তে আস্তে নতুন পেঁয়াজ আসার টাইম হচ্ছে। পেঁয়াজে গাছ হয়ে যাচ্ছে পুরনো পেঁয়াজে। ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি খরচ বেড়েছে বলেও জানান আমদানিকারকরা। আহসানুল করিম, সময় সংবাদ।
মুন্সিগঞ্জে পোশাক কারখানা থেকে ফেলে দেয়া পলিথিন, নানা রকম প্লাস্টিকের মোড়ক ও বর্জ্য রিসাইক্লিং করে তৈরি করা হচ্ছে রং বেরঙের সুতা। সেই সুতা পাকিয়ে তৈরি করা হচ্ছে নাইলনের দড়ি। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। খোলা মাঠেই যেন কারখানা, পাকানো হচ্ছে সুতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যস্ততা। প্রতিটি সুতার কলে প্রতিদিন গড়ে প্রায় 200 কেজি রশি তৈরি করা হয়। পোশাক কারখানা থেকে ফেলে দেয়া প্লাস্টিকের বস্তা এবং নানা রকমের প্লাস্টিকের মোড়ক তথা বর্জ্য রিসাইক্লিং করে তৈরি করা হয় রং বেরঙের সুতা। সেই সুতা পাকিয়ে তৈরি করা হয় নাইলনের দড়ি কাঠি। মুন্সিগঞ্জের পঞ্চসারে খোলা মাঠে সুতার কলগুলোতে বিশাল কর্মযজ্ঞ। উৎপাদিত পণ্য ভারত ও নেপাল সহ নানা দেশে রপ্তানি হচ্ছে। বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ায় বেশি এই মালটা যায়। বিশ্বের এমন কোনো জায়গা নেই এটা না যায়। প্লাস্টিকের এই বর্জ্যগুলো পরিবেশ দূষণ করত। মাটি, নদী, খালবিলের সর্বনাশের পরিবর্তে অবদান রাখছে উৎপাদন খাতে। সুতা বাগাই দৈনিক মনে হয় 800,000 টাকা রোজ পড়ে। লঞ্চ লাগে, জাহাজ দিতে লাগে, এরপর জালও লাগে। যে পরিমাণ মজুরি দেয়, মজুরি আমাকে পোষায় না। জায়গা ভাড়া আছে, কল ভাড়া আছে, এটি দুইটা মুড়ি আমার তো নিচু পক্ষে 500 থাকতে হবে। এই শিল্প বহুমুখী অবদান রাখছে, তাই সরকারিভাবেও তাদের পৃষ্ঠপোষকতা করার বিষয়টি ভাবা হচ্ছে। তাদের এই কাজটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকবো এবং তাদেরকে যতটুকু সহায়তা করা যায় আমরা তাদেরই সহায়তা করব। বর্জ্যকে রিসাইক্লিং করে সুতা তৈরির কারখানার সংখ্যা মোট 25টি। এমন 2000 সুতার কলে এখানকার অন্তত 10,000 মানুষের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় চলছে প্রতিমার সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙে। পূজাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। করা নাচছে শারদীয় দুর্গোৎসব। রাত দিন এক করে কাজ করছেন মৃৎশিল্পীরা। এক একটি প্রতিমার রং তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজসজ্জার কাজও। অর্ঘ্য নিবেদনের জন্য সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পালপাড়া থেকে প্রতিমা নেওয়া হচ্ছে জেলার বিভিন্ন মণ্ডপে। মাটি কাম শেষ, এখন আমি রং তুলির কাজ করতেছি। গতবার করোনার কারণে পূজার প্রস্তুতি কম নিয়েছিলাম, এবার আগের থেকেই প্রস্তুতি নিয়েছি। 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 16 ঘন্টায় আমাদের কাজ করতে হয়। এখন রং তুলির কাজ শুরু হয়ে গেছে। মেয়েদেরও কাজ প্রচুর পড়ে রয়েছে, আমাদের এখন সময়ই নাই। 15টা ঠাকুর বানাচ্ছি, সংসারের কাজ কাম করে আমরা পাশাপাশি এইগুলি কাজ সাহায্য করি। আর স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের সব প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। অসাম্প্রদায়িক বাংলাদেশে এই শারদীয় দুর্গা সবাই সম্মিলিতভাবে আমরা এই শারদীয় দুর্গোৎসব পালন করব। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। টহল জোরদার করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আমরা তাদের নিরাপত্তা আমরা দিব এবং যত দিন ঘনিয়ে আসবে আমাদের কিন্তু পুলিশ ডেপ্লয়মেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবছর সিরাজগঞ্জের 9টি উপজেলায় 547টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। এবার শরৎ বন্দনার খবর। প্রকৃতিতে শরৎ এসেছে তার অপরূপ শোভা নিয়ে। নদীর তীরে কাশফুলের শুভ্রতা যা মুগ্ধ করেছে প্রকৃতি প্রেমীদের। অমৃত সেনের ক্যামেরায় রিঙ্কু কুণ্ডের আরও একটি রিপোর্ট। নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশবনে ফুটে থাকা রাশি রাশি শ্বেত শুভ্র কাশফুল। যমুনা নদীর চরগুলো প্রতি বছরই ভরে ওঠে শুভ্র কাশফুলে। যত দূর চোখ যায় শুধু দেখা মেলে দিগন্ত জোড়া কাশবন। পাখির চোখে দেখলে সেই সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। শরতের এমন চোখ জুড়ানো শোভা দেখে মন ভরে যাবে যে কোনো প্রকৃতিপ্রেমীর। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে শরৎকাল। প্রতি বছরই বাংলা প্রকৃতিতে শরৎ আসে সাদা মেঘের ভেলায় চড়ে কাশফুলের শুভ্রতা নিয়ে। শরতের এই অপার সৌন্দর্য আর বৈচিত্র্য কাছে টানে প্রকৃতি প্রেমীদের, যা দেখতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে নানা বয়সের দর্শনার্থীরা ছুটে আসছে ঋতুরানী শরতের সৌন্দর্য উপভোগ করতে। শরৎ আসলেই এই নীল আকাশ এবং সেখানে শুভ্র মেঘের ভেলা এবং নদীর তীরে কাশবন বারবার আমাদের মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদেরকে উদ্বেলিত করে
অনেক ভালো লাগছে, আম্মু আব্বুদের সাথে বেড়াতে আসছি। সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল ছাড়াও করতোয়া ও ফুলজোর সহ ছোট ছোট নদীর তীরে দেখা মেলে মন মাতানো কাশফুলের। মাঝ দুপুরে তপ্ত সূর্যের কিরণ যখন কাশবনে এসে পড়ে, তখন কাশফুলও যেন সূর্যের সাথে লুকোচুরি খেলায় মেতে ওঠে। এত সুন্দর একটা কাশফুল যেখানে আমরা প্রতি বছরই আসি। পরিবার পরিজন নিয়ে এখানে বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে। লাল সূর্যের পাশে কাশফুল আরো বেশি অসাধারণ দেখতে লাগে। তবে আধুনিক নগরায়নের সাথে সাথে পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলার 6 ঋতুর সৌন্দর্য অনেকটাই কমে যাচ্ছে। সেই সাথে ঋতু প্রকৃতির নিজস্ব রূপ ও বৈচিত্র্য পরিবর্তন হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 200 কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ। পাকিস্তানে তৈরি হচ্ছে এই কোরআন। এতে স্বর্ণের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে 2000 কেজি অ্যালুমিনিয়ামও, যা দিয়ে আশাবাদী এর শিল্পী। প্রাথমিকভাবে দুবাইয়ে হবে এর প্রদর্শনী। মহান আল্লাহর নাজিল করা পবিত্র কোরআন শরীফ। এ কোরআনকে স্বর্ণ দিয়ে কারুকার্য মণ্ডিত করার উদ্যোগ নিয়েছেন পাকিস্তানি এক শিল্পী। এজন্য তিনি ব্যবহার করছেন 200 কেজি স্বর্ণ। প্রতিটি অক্ষরে থাকবে স্বর্ণের ছোঁয়া, যা হবে বিশ্বের বৃহত্তম কোরআন। বিশ্বের সবচেয়ে বড় এই পবিত্র কোরআন শরীফ তৈরির কাজটি হাতে নিয়েছেন শহীদ রাসাম। তিনি স্বনামধন্য পাকিস্তানি ভাস্কর ও চিত্রশিল্পী। তার এই উদ্যোগ ইতোমধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। 550 পৃষ্ঠার এ কোরআনের জন্য প্রায় 2000 কেজি অ্যালুমিনিয়াম আর 80,000 অক্ষরের জন্য 200 কেজি স্বর্ণ ব্যবহার করা হবে। ফ্রেম ছাড়া 6.5 ফুট দৈর্ঘ্য এবং 8.5 ফুট প্রস্থের এই বিশাল আকৃতির পবিত্র কোরআনের প্রতিটি পৃষ্ঠায় 150টি অক্ষর বসানো হবে। 5 বছর আগে শুরু করা দুর্দান্ত এই হস্তশিল্পের কাজটি 2025 সাল নাগাদ শেষ হওয়ার লক্ষ্যে কাজ করছেন শহীদ রাসাম ও তার টিম। পুরো প্রজেক্টের ব্যয়ভার বহন করছেন শিল্পী নিজেই। তবে এই মহৎ কাজটি সুষ্ঠুভাবে করার জন্য তার শুভাকাঙ্ক্ষী বন্ধুরাও তাকে সাহায্য করছেন। চিত্রশিল্পের পৃষ্ঠপোষকদের আস্থা অপরিসীম, কেননা ভারত, পাকিস্তান ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে তার কাজ ইতোমধ্যে বহুল প্রশংসিত হয়েছে। সোনার কারুকার্য মণ্ডিত বিশ্বের সবচেয়ে বড় এই পবিত্র কোরআন প্রদর্শিত হবে আন্তর্জাতিক প্রদর্শনী এক্সপো 2020 দুবাইয়ে। আন্তর্জাতিক এক্সপোটির আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। 2021 সালের 1 অক্টোবর শুরু হওয়া 6 মাসব্যাপী এই প্রদর্শনী শেষ হবে 2022 সালের 31 মার্চ। শহীদ রাসাম এর আগে অ্যালুমিনিয়াম ও সোনার প্রলেপ দিয়ে মহান আল্লাহর 99টি নাম লিখেছিলেন। এরপর থেকেই ব্যাপক পরিচিতি পান তিনি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। চীনে উদযাপিত হচ্ছে 72তম জাতীয় দিবস। করোনা মহামারীতেও এবছর দেশটির বিভিন্ন প্রদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে চীনারা। দীর্ঘ 22 বছরের গৃহযুদ্ধ অবসান উপলক্ষে 1950 সাল থেকে প্রতি বছর 1 অক্টোবর হংকং ও ম্যাকাও সহ চীনের বিভিন্ন প্রদেশে পালিত হয়ে আসছে দিবসটি। জাতীয় দিবসে দেশাত্মবোধক গানে মেতে ওঠে চীনা শিশুরা। করোনা মহামারীর মধ্যেই 1 অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হয় 7 দিনব্যাপী এই আয়োজন। জাতীয় দিবস উদযাপনের দ্বিতীয় দিনে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি হংকং সহ চীনের বিভিন্ন প্রদেশে সাংস্কৃতিক ও বিনোদনমূলক উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও দেশটির মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমাদের দেশ দিন দিন আরো সুন্দর হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানী বেইজিং এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া হুবেই প্রদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে স্থানীয়রাও মেতে ওঠেন লোকগানের আসরে। দিনভর চলে নাচ গান আর খাওয়া দাওয়া। এর আগে শুক্রবার চীনের জিয়াংশু প্রদেশের একটি হ্রদে পাখির মেলা দেখতে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। এছাড়াও বিভিন্ন শহরে চীনাদের অতীত ঐতিহ্য নিয়ে চলে প্রদর্শনী। দেশটির উত্তর পশ্চিমের কানসু প্রদেশে প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য দেখতে ভিড় করেন পর্যটকরা। এমন কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসা সহজ নয়। এই বৈপ্লবিক অতীত আমাদের গৌরব। 1927 সাল থেকে 1949 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়টা চীনারা কাটিয়েছে গৃহযুদ্ধের মধ্য দিয়ে। এরপর 1950 সাল থেকে প্রতি বছর 1 অক্টোবর চীনের দেশব্যাপী জাতীয় দিবস পালিত হয়ে আসছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।